আমরা আজকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো। কেন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে আমরা এত গুরুত্বের সঙ্গে পড়ি এবং এর সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি কি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাদের জন্য খুব বড় একটা ইনোভেশন ছিল, একটা বড় সিগনিফিকেন্ট ইনোভেশন ছিল। কারণ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাদেরকে প্রুফ করে দিছিল যে লাইট ইজ অ্যাকচুয়ালি ওয়েভ, অ্যান্ড দ্যাটস ট্রু। কারণ ইয়াংস ডাবল স্লিটের এক্সপেরিমেন্টের আগে আমরা জানতাম হচ্ছে লাইট পার্টিকেল। কিরকম পার্টিকেল? তো নিউটনের কর্পাসকুলার একটা ল আছে লাইটের। তো নিউটন বলছে যদি আমরা লাইট রেখে একটা পার্টিকুলার সিস্টেমের উপরে ফেলি, লাইট রেগুলা ছোট ছোট পার্টিকেলের কর্পাসেল আকারে সেই সিস্টেমের উপরে পড়ে এবং তারপর সেই সিস্টেম থেকে রিফ্লেক্ট হয় হচ্ছে ঠিক সেম ছোট ছোট কর্পাসেল আকারে, যেটা মূলত লাইটের পার্টিকেল নেচারকে আমাদের সামনে নিয়ে আসতো। ঠিক আছে? তো এরপরে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের পরে আমরা আসলে জানলাম যে লাইট ইজ নট অনলি আ পার্টিকেল, এটা একটা ওয়েভ, বা সে তার ওয়েভ নেচারে শো করতে পারে। তো এই জিনিসটা আমাদেরকে সিগনিফিকেন্টলি আমাদের সামনে নিয়ে আসছে হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই জন্য একে আমরা এত গুরুত্বের সহকারে পড়ি। তো দেখি আমাদের পুরো জিনিসটা আসলে কি, বা অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে কাজ করছিল। ঠিক আছে? তো ইয়াংস ডাবল স্লিটের মেইন এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট অ্যানালজি নিয়ে কাজ করতে চাই। আমরা ধরে নিচ্ছি আমাদের একটা উডেন বক্স আছে, কাঠের একটা বক্স আছে আমাদের কাছে। সো ধরে নিচ্ছি হচ্ছে এই বক্স যেটা, সেটা হচ্ছে একটা কাঠের 3D বক্স, 3D সিস্টেম, যেখানে আমরা একটা ছোট্ট একটা ছোট্ট ছিদ্র রাখছি। ছিদ্র বলতে বোঝাচ্ছে একটা স্পেস রাখছি, একটা ছোট্ট স্পেস রাখছি। স্পেসের মধ্যে আমরা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে চাচ্ছি যে একটা ফোঁটা, একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে দুইটা লাইট রে আমরা পাস করতে চাচ্ছি, বা এই ছিদ্র দিয়ে চাচ্ছি যে যেন একটু লাইট আমাদের আসলে প্রবেশ করেন। ঠিক আছে? তো এই জন্য আমরা এরকম একটা সিস্টেম বানাইছি, একটা কাঠের বক্স নিছি, পুরোটাই ঢাকা ঢাকা। এই সিস্টেমটা বলতেছে হচ্ছে ছোট এই ছিদ্রটা যেখান দিয়ে আমরা লাইট রেগুলোকে পাস করে দিই। আর এদিক থেকে আমরা সূর্যকে আমরা প্লেস করতেছি হচ্ছে একটা খোলা ময়দানে আর কি, এই বক্সটা প্লেস করতেছি যাতে সূর্যের আলো ডিরেক্টের উপর হিট করে। ক্লিয়ার? আচ্ছা, তো এরকম একটা সিস্টেম করার পরে আমরা এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটতেছে সেটা অবজার্ভ করতে চাই। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ছোট্ট একটা জায়গায়, এই বক্সেরই আমরা আমাদের চোখ দিয়ে তাকাবো এখানে কি ঘটতেছে সেটা দেখার জন্য। ঠিক আছে? তো যখন প্রথমে এক্সপেরিমেন্টটা করা হয়, আলোক রশ্মি যখন সূর্য থেকে এদিক থেকে আসে এবং এই চিরের মধ্যে দিয়ে প্রবেশ করে, ধরে নিচ্ছি যে দুইটা লাইট রে এই ছোট্ট যে চিরটা ছিল আমাদের কাঠের বক্সের, সেখান দিয়ে প্রবেশ করতেছে। ঘটনাটা ঘটা উচিত ছিল ইফ লাইট ওয়্যার আ পার্টিকেল অনলি, তাহলে এই আলোক রশ্মিগুলা এই পর্দায় এইভাবে মিলিত হওয়ার কথা ছিল, তাই না? সিম্পল জিনিস। এই আলোক রশ্মি এভাবে মিলিত হবে পর্দায় এবং আমরা দেখব, এই অবজারভার যিনি ছিলেন সে দেখবে যে দুইটা লাইট রে এই আমাদের কাঠের বক্সের পিছনের গায়ে আসলে জমা হয়েছে। ধরলাম এরকম দুইটা আলোক রশ্মি এসে জাস্ট জমা হয়েছে এই জায়গায়। ঠিক আছে? আমরা অবজারভারটা দেখতেছি যে এই আলোক রশ্মি দুটো, এখানে একটা লাইট, এখানে একটা লাইট জমা হয়েছে। এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ইফ লাইট ওয়্যার অনলি আ পার্টিকেল, নিউটনের কর্পাসকুলার ল অনুযায়ী। তখন লাইটকে শুধুমাত্র পার্টিকেল হিসেবে ট্রিট করা হইতো। ক্লিয়ার? বাট সারপ্রাইজিংলি যখন এই সিস্টেমটাকে আমরা দেখলাম, আমরা অবজার্ভ করলাম, তখন এরকম কিছু আমরা দেখতে পেলাম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের পর্দাটা ছিল, পর্দা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের 3D সিস্টেম যেটা ছিল কাঠের বক্সের, সেটার অপর প্রান্তে যেখানে আমরা ঘটনাগুলোকে অবজার্ভ করতাম, এইখানে যে আমরা দেখলাম যে ইনস্টেড অফ প্লেসিং অনলি টু লাইটস, এরকম উই অবজার্ভড ইন্টারফিয়ারেন্স অফ লাইট। ঠিক আছে? ইন্টারফিয়ারেন্স আমি যাব, কোনো সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা লাইটকে, দুইটা লাইটে দেখার পরিবর্তে আমরা দেখলাম যে একটা একটা আলো, একটা অন্ধকার, একটা আলো, একটা অন্ধকার, একটা আলো, একটা অন্ধকার, একটা আলো, একটা অন্ধকার, এবং ক্রমাগত ডেনসিটি বা ইন্টেন্সিটিটা অ্যাকচুয়ালি কমতেছে। তো এইটা যদি হয়তো, এইটা ছিল হচ্ছে আমাদের ধরলাম সবচেয়ে বেশি যে আলোর তীব্রতাওয়ালা জায়গা, তারপরেরটা একটু আলোর তীব্রতা কম, তারপরেরটা একটু আলোর তীব্রতা কম, তারপর আরো কম। এর মাঝখানে এই দুইটা উজ্জ্বল আলোর মাঝখানে একটা অন্ধকারের প্যাটার্ন দেখতে পাইছি আমরা। ঠিক আছে? তো তখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের মনে একটা বেশ বড় রকমের ধাক্কা দেয় যে কেন এরকম তো হওয়ার কথা না, কারণ লাইট তো একটা পার্টিকেল, সো দুইটা লাইটের ওখানে পাওয়া সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি যখন অবজার্ভ করা গেছে যে তখন দেখা গেছে যে একটা লাইট আর একটা অন্ধকারের একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়।
তো এই জিনিসটা তখন একটা বড়সড় গ্রাউন্ড ব্রেকিং একটা জিনিস ছিল, কারণ এটা হওয়ার কথা ছিল না, পসিবল ছিল না। তো তারপরে আমরা যদি অ্যাকচুয়াল সেটআপটার দিকে তাকাই, অ্যাকচুয়াল সেটআপটা এরকম দেখতে হয় আমাদের, যে আমাদের জন্য একটা লাইট সোর্স ছিল, এই লাইট সোর্স থেকে আমাদের আলো আসতেছিল। তো একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যদি সূর্যের আলোটা ডিরেক্ট ইউজ করি, আমরা দেখতে পাচ্ছিলাম যে রেইনবো টাইপের হচ্ছে আমাদের ইয়ে হইতো, যে আমরা আলো আধার যে স্লিট গুলো দেখতে পাইতাম, সরি, যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা দেখতে পেতাম সেটা হচ্ছে আমাদের রেইনবো কালার ছিল। ইন্টারফিয়ারেন্স প্যাটার্নকে আমি এখনো যাই নাই, যাবো, কোনো সমস্যা নেই। তো তারপর আমরা হচ্ছে এই যে ঝামেলাটা রেইনবো কালার দেখা, আমরা চাচ্ছিলাম হচ্ছে এক আলো বিশিষ্ট, যে এই 7টা রং আমরা দেখতে চাই না রেইনবো টাইপের ইন্টারফিয়ারেন্স বা রেইনবো টাইপের যে আমরা ইনসিডেন্ট সেটা দেখতে চাই না, আমরা দেখতে চাই একটা কালার ইনসিডেন্স। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটানোর জন্য আমরা মনোক্রোমেটিক লাইট ইউজ করতাম। মনোক্রোমেটিক লাইট মানে হচ্ছে এক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো। যেহেতু আমরা ডিরেক্ট লাইট সোর্স ইউজ করতেছি এবং এখান থেকে আমাদের প্যাটার্ন আসতেছে অনেকগুলো কালারের, এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এই লাইট সোর্সের লাইটগুলোকে একটা স্লিটের মধ্যে দিয়ে পাস করি, এরকম একটা স্লিটের মধ্যে দিয়ে পাস করি। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সেটআপ আমাদের জন্য। এরপর কি ঘটে, এইখান থেকে লাইট সোর্স গুলো বের হয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সামনে যে 2টা স্লিট রাখছি এক্সপেরিমেন্টাল সেটআপ, সেই স্লিটের মধ্যে পাস করি। ঠিক আছে, আচ্ছা, এই যে স্লিট, প্রথম স্লিটটাকে আমরা বলি S1, দ্বিতীয় স্লিটকে বলি আমরা S2, 2টা স্লিট। এই জন্য এই এক্সপেরিমেন্টকে আমরা YDSE বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলি। তো এই স্লিটের মধ্যে দিয়ে যখন লাইট গুলো যাচ্ছে, তখন যেটা হওয়ার কথা ছিল, এই লাইট সোর্সটা যদি এইভাবে যেয়ে থাকে, তার আলো পড়া উচিত ছিল এইখানে। সিমিলারলি এই লাইট সোর্সটা যদি এইভাবে যেয়ে থাকে, তাহলে পর্দার পিছে এখানে আলো পড়া উচিত ছিল। এই পার্টটা হচ্ছে আমাদের পর্দা, যেখানে আমরা রেজাল্টটা কনসিডার করবো বা আলোক রশ্মিগুলোকে অবজার্ভ করবো। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন এই এক্সপেরিমেন্টের সেটআপটা করা হয়, তখন আবারও দেখা যায় যে লাইটের এই 2টা লাইট, S1 দিয়ে যাওয়া আর S2 দিয়ে যাওয়া, 2টা লাইট পর্দায় 2টা লাইট আকারে পড়ে না। যে ঘটনাটা ঘটে, পর্দা থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে থেকে লাইট আসতেছিল, এই লাইটগুলো যখন এখানে আসে তখন একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়। সেই প্যাটার্নটা হবে এরকম অনেকটা, একটা অন্ধকার, একটা আলো, আরেকটা অন্ধকার, আরেকটা আলো, এইদিকে আরেকটা আলো, এইদিকে আরেকটা অন্ধকার, আরেকটা আলো, এরকম একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই প্যাটার্নটা দেখতে পাওয়া যায়, এই প্যাটার্নের ক্রমাগত একটা পার্টিকুলার জায়গা, ধরে নিচ্ছি এই প্যাটার্নটা হচ্ছে আমাদের সেই পার্টিকুলার জায়গা। প্রথম দেখা যায় যে সবচেয়ে কেন্দ্রের যে প্যাটার্নটা, যেটা আমাদের স্লিট 2টার মাঝ বরাবর গিয়ে থাকে। আচ্ছা, আমি এটাকে স্লিপ 2টার মাঝ বরাবর নিতে পারতেছি না, বিকজ আমি এটা সিমেট্রিক্যাল আঁকতে পারি নাই। তো যাই হোক, ধরে নিচ্ছি এটা স্লিপ 2টার মাঝ বরাবর আসে। সেই প্যাটার্নটা দেখতে সবচেয়ে বেশি গাঢ় হয়, অর্থাৎ এর ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এর পরের প্যাটার্নের ইন্টেন্সিটি, এরপরে আমরা দেখতে পারি একটা ডার্ক। ঠিক সিমিলার ওয়েতে নিচেও আমরা দেখতে পারি একটা ডার্ক। তারপরে আমরা দেখতে পারি আবার একটা লাইট, যার ইন্টেন্সিটি আগেরটার চেয়ে একটু কম। দেখতে পাচ্ছি না, এই লাইটটার চেয়ে এই লাইটের ইন্টেন্সিটি একটু কম না, তীব্রতা বোঝাচ্ছে আর কি, ঘটনা বোঝানোর জন্য। সিমিলারিটি এরকম একটা প্যাটার্ন চলবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন ঘটে সেটা আমরা জানবো। এই জিনিসটা ঘটে বেসিক্যালি হচ্ছে ডিফ্র্যাকশন আর ইন্টারফিয়ারেন্স, এই 2টা জিনিসের কারণে। সো দিস রিয়েলি হ্যাপেন্স ডিউ টু ডিফ্র্যাকশন অ্যান্ড ইন্টারফিয়ারেন্স, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অপবর্তন এবং ব্যতিচার। ঠিক আছে, এই জিনিসটা যে ঘটতেছে, অ্যান্ড দিস ইজ আ নেচার অফ ওয়েভ। এখন এই যে ব্যাপারগুলো ঘটতেছিল, আমাদের ডিফ্র্যাকশন আর ইন্টারফিয়ারেন্স হচ্ছিল, যদি না হইতো এই ঘটনা আমরা এরকম দেখতাম না। এটা কোনোভাবে এটা পসিবল ছিল না, কারণ ডিফ্র্যাকশন আর ইন্টারফিয়ারেন্সই শুধুমাত্র পারে এই প্যাটার্নগুলো শো করতে। আর ডিফ্র্যাকশন আর ইন্টারফিয়ারেন্স হচ্ছে নেচার অফ ওয়েভ। তার মানে ইয়াং তখন কনক্লুশনে আসতে পারছিল, যেহেতু আলো এই আচরণ করতেছে, তার মানে আলোকে ডেফিনিটলি ওয়েভ হইতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। আসতে পারে কি? এই জন্য বেসিক্যালি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এত বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আলোর ওয়েভ নেচারকে আমাদের সামনে নিয়ে আসে। ঠিক আছে, তো বিফোর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেটা যেটা করা হইতো সেটা হচ্ছে লাইট ওয়াজ কনসিডার্ড টু বি আ পার্টিকেল, নট আ পার্টিকেল অ্যাকচুয়ালি, সাম কর্পাসেলস অফ পার্টিকেল। এই জিনিসটা এক্সপ্লেন করতে হচ্ছে আমাদের নিউটনের লাইটের সূত্র যেটা, সেটা ছিল। ঠিক আছে, তো নিউটন বলছিল যে আমরা যদি একটা লাইটকে
ইনসিডেন্ট করি কোন একটা প্লেটের উপর, সেই লাইটটা রিফ্লেক্ট হবে এইদিকে। এগুলো আমরা অলরেডি জানি। এই যে ইনসিডেন্ট যে লাইটটা, সেটা একটা কিছু কর্পাসাল আকারে আসে বা আলোক রশ্মি থেকে, আলোক উৎস থেকে আসলে পড়ে। এই যে কর্পাসাল গুলোকে, এগুলোকে বলা হয়তো লাইটের কর্পাসাল, এবং এগুলো ট্রিট করা হয়তো হচ্ছে পার্টিকেলের মতো বা আমাদের বস্তুর মতো। ঠিক আছে? বস্তু কি? বস্তু হচ্ছে ওই যে যার ভর-টর আছে, ভরবেগ টরবেগ আছে এগুলো। ঠিক আছে? কিন্তু এই জিনিস যখন দেখলো ইয়াং, তখন সে বলতে পারছিল যে লাইট ডেফিনিটলি হ্যাজ টু বি ওয়েভ, আদারওয়াইজ সে ডিফ্রাকশন আর ইন্টারফিয়ারেন্স প্রপার্টি কখনোই শো করতো না। ঠিক আছে? তো ডিফ্রাকশন আর ইন্টারফিয়ারেন্স প্রপার্টি আমরা একটু জেনে নিব শর্টে, যদি ওগুলো আচ্ছা, এটা আগে জেনে আসি, তারপরে আলো ড্র করবো। এখন আমাদের ফিগারটা ড্র করা বাকি আছে একটু। ঠিক আছে? আচ্ছা, তো ডিফ্রাকশন কি? ডিফ্রাকশন জিনিসটা খুবই সুন্দর। ডিফ্রাকশন হচ্ছে, ধরলাম আমরা একটা লাইট রে নিয়ে আসবো, বাট আমরা তাকে পাস করব হচ্ছে একটা সরু চিপ দিয়ে। এটা একটা সরু ছিদ্র, একটা সিস্টেম তৈরি করছি, সরু ছিদ্র। সরু ছিদ্রে দিয়ে যখন আলোক রশ্মি যায়, তখন সে চারদিকে স্প্রিড হয়ে যায়। স্প্রিড হয়ে যায় মানে, এখন এতগুলো ছোট একটা ছিদ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু সে অ্যাকচুয়ালি এইভাবে যায় না। সে যেই কাজটা করে, সে হচ্ছে এরকম স্প্রিড হয়ে যেতে থাকে চারদিকে। চারদিকে সেরকম ছড়ায় যেতে থাকে। এই নেচারটা শো করে হচ্ছে ওয়েভ। আমরা যদি একটা নদী কনসিডার করি, ধরলাম আমরা হচ্ছে একটা নদী। নদীতে আমরা হচ্ছে যদি, আচ্ছা আচ্ছা, একটা নদীতে যদি আমি একটা লাঠি দিয়ে একটা নদীতে কোনো জায়গায় আঘাত করি পানির উপরে, তখন কি হবে? একটা ওয়েভ তৈরি হবে না এরকম? তো ধরলাম আমি এই পার্টিকুলার পয়েন্টটাতে, আচ্ছা আমি একটু লাইটের এটা নিয়ে যাই, এই পার্টিকুলার পয়েন্টটাতে আঘাত করতেছে একটা লাঠি দিয়ে, তাহলে চারদিক বরাবর একটা কি ঢেউ তৈরি হবে, যেটা প্রোপাগেট করতে থাকবে ঠিক এইভাবে, বা এইভাবে সে ছড়ায় যেতে থাকবে চারদিকে, রাইট? ওয়েভ, ওয়েভের ডিফ্রাকশন বেসিক্যালি এই জিনিসটাকে আমরা বলি। আমরা একটা যদি লাইট রের কথা চিন্তা করি, লাইট রেও সেম ভাবেই ছড়ায় যায় বা স্প্রিড আউট হয়। তো এই জিনিসটা আমরা যদি এই ছবিটার মাধ্যমে অবজার্ভ করি, দেখি একটা ছোট্ট রে, ছোট্ট রে র এইখানে আমরা আসছি, এর অপর পাশে আমরা এরকম কিছু লাইট ফেলছি। তখন সে যে কাজটা করে, সে হচ্ছে লাইটগুলো এইভাবে ধরলাম আসতেছে, তখন যে সে কাজটা করে সেটা হচ্ছে এই লাইটগুলো এইভাবে চারদিকে পানির ঢেউ যেমন ছড়ায় যায়, ওরকম ছড়ায় যেতে থাকে। আলোর এই নেচারটাকে আমরা বলি হচ্ছে ডিফ্রাকশন, নট অ্যাকচুয়ালি আলোর, এগুলো হচ্ছে ওয়েভের নেচার, ডিফ্রাকশন। ঠিক আছে? সিমিলার হইতে আমরা ইন্টারফিয়ারেন্সকে অবজার্ভ করতে পারি। ইন্টারফিয়ারেন্স হচ্ছে আমাদের ওই যে আমাদের ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের কথা বলছিলাম না, যেটা ডেফিনেশন আমি দিইনি এখনো, সেটা হচ্ছে এরকম যে একটা অন্ধকার, একটা আলো, একটা অন্ধকার, একটা আলো, এই ঘটনাটা যে ঘটতো, এই জিনিসটাকে আমরা বলতাম ইন্টারফিয়ারেন্স। এটা শুধুমাত্র আলোর ইন্টারফিয়ারেন্সের নেচারের কারণেই হয়। তো এই জিনিসটা আমরা অবজার্ভ করবো এখানে। এই যে স্লিট বরাবর যে ছোট্ট যে আমাদের সেন্টার ব্যাপারটা আছে না, এই জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্রাইট, বা সবচেয়ে বেশি ইন্টেন্সিটি এখানে থাকতো, এরপর একটা অন্ধকার থাকতো, এরপর একটা আলো থাকতো, এরপর আবার একটা অন্ধকার, আবার একটা আলো, যার ইন্টেন্সিটি ক্রমাগত কমতেছে। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা এইভাবে অবজার্ভ করতে পারি। তো ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটা আঘাত করছে একটা নদীতে, আর একটা পয়েন্টে আঘাত করছে এইখানে। দুই সাইড থেকে আমাদের ওয়েভ ছড়াইতে থাকবে, রাইট? দুইটাই যেহেতু আঘাত করছে, দুইটা ওয়েভই আমাদের ডিফ্লেকশন নেট শো করবে। ছড়াইতে ছড়াইতে এই ওয়েভগুলা ইন্টারেক্ট করবে একটা আরেকটার সাথে। এইখানে যদি আমরা লক্ষ্য করি এই চিত্রটাতে, এই ওয়েভগুলা বেসিক্যালি ছড়াচ্ছিল। পাশে থেকে আরেকটা ওয়েভ যে এখানে আঘাত করছে, এই যে আঘাত করছে, তাদের ফলে তাদের মধ্যে যে আমাদের ওয়েভ ছিল, ওয়েভগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা সাইন ওয়েভ দিয়ে। তো ধরে নিচ্ছি এটা আমাদের সাইন ওয়েভ। ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ওয়েভ ইন্টারেক্ট করবে এইভাবে। ঠিক আছে? তো একটা ওয়েভ আরেকটা ওয়েভের যদি উপরে পড়ে, তখন যে ঘটনাটা ঘটে, তো ধরে নিচ্ছি আমরা এই পজিশনটাকে কনসিডার করতেছি। ঠিক আছে? এই পজিশনটাকে কনসিডার করতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। এই পজিশনটাকে কনসিডার করতেছি। এই পজিশনটাতে আমাদের এই দিক বরাবর ধরলাম হচ্ছে আমাদের থিটা আছে বা অ্যাঙ্গেল আছে, ফেজ আছে। এই দিক বরাবর ফেজ আছে, আর এই দিক বরাবর আছে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তো এখানে যে ঘটনাটা ঘটে, আমাদের এখানে একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে, এখানে একটা 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 থাকবে। সিমিলার হতে অ্যাকচুয়ালি আমরা সাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করছি, মানে দুইটা ওয়েভকে আমরা সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, আর নাথিং এলস। ঠিক আছে? এই দুইটা ওয়েভ যখন একটার একটার সাথে ইন্টারাক্ট করবে, সুপার ইম্পোজ করবে, তখন যে ঘটনাটা ঘটবে, তখন দাঁড়াবে হচ্ছে অনেকটা এরকম। দুইটা ওয়েভ একসাথে মিলিত হয়েছে বেসিক্যালি। ঠিক আছে? আমি সিমেট্রিক্যালি আঁকতে পারি নাই। যাই হোক, মানে আমি বলতে চাচ্ছি যে দুইটা ওয়েভ একসাথে আরেকটার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে? তো এই দুইটা ওয়েভ যখন একটা আরেকটার সাথে মিলিত হয়, যখন তাদের মিলিত হওয়ার অ্যাঙ্গেলটা সেম থাকে, তখন সে রেজাল্ট করে হচ্ছে ম্যাক্সিমাম। যখন তার মিলিত হওয়ার অ্যাঙ্গেলটা অপোজিট থাকে, এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি
ধরে নিচ্ছি হচ্ছে এটা আমাদের একটা ওয়েভ, ঠিক আছে? আর আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আর একটা ওয়েভ, অপোজিট অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করবো এবার আমরা এটাকে। এরকম আমরা অপোজিট ফেজে রিপ্রেজেন্ট করি সুন্দর করে একটু, ঠিক আছে? তো সিমিলার ওয়েতে আমরা যদি এইবার এক্সপেরিমেন্টের জন্য এই পজিশনটা খেয়াল করি, সিমিলার দুইটা, এই পজিশনে একটার অ্যাঙ্গেল হচ্ছে এরকম, আর একটার অ্যাঙ্গেল হচ্ছে এরকম। কেমনে অ্যাঙ্গেল বুঝতেছি? কারণ এটা ডেফিনেটলি হচ্ছে আমাদের একটা কি বলে, যদি একটা সাইন ওয়েভ হয় তার মানে সাইন ওয়েভের ভ্যালু নেগেটিভ কখন আসে? যখন অ্যাঙ্গেলটা অপোজিট, রাইট? নট অ্যাকচুয়ালি নেগেটিভ এরকম। আচ্ছা, আমি একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। সাইন 60 ডিগ্রি আর সাইন -60 ডিগ্রি কত হবে? একটার ভ্যালু √3/2 আর একটা ভ্যালু -√3/2, তাই না? আচ্ছা, তো ঘটনা হচ্ছে এরকম আর কি। যদি অপোজিট ফেজ এই পজিশনটা হয় 60 ডিগ্রি আর এই পজিশনটা হয় হচ্ছে -60 ডিগ্রি, তাদের ইন্টারাকশনে আমাদের ওয়েভের যে রেজাল্ট হবে সেটা হবে হচ্ছে জিরো, জিরো। এরকম রেজাল্ট হবে, অর্থাৎ তাদের রেজাল্টেন্ট হবে হচ্ছে জিরো। তো জিরো মানে কি? এরকম গ্রাফ কোনো পাবো না আমরা, জাস্ট আমরা একটা ফ্ল্যাট লাইন দেখতে পাবো, ঠিক আছে? অ্যাম্পলিটিউডের একটা ফ্ল্যাট লাইন দেখতে পাবো। এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা, আচ্ছা, প্রথমে ছিল হচ্ছে আমাদের সেম ফেজে মিলিত হওয়া দুইটা ওয়েভের রেজাল্টেন্ট তৈরি করা, এই জিনিসটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। যখন তারা সেম ফেজে মিলিত হয় তখন তারা ম্যাক্সিমাম রেজাল্ট দেয় বা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড দেয়। বাট যখন তারা অপোজিট ফেজে মিলিত হয় তখন তারা কোনো রেজাল্টই দেয় না, জিরো রেজাল্ট দেয়, অ্যাম্পলিটিউড জিরো দেয়। এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি আরেকবার আমাদের ইয়াংস ডাবল স্লিটের সেটআপে যাই তাহলে দেখতে পাবো যে প্রথমে আমরা বলতেছিলাম যে এই পজিশনটাতে তারা সবচেয়ে বেশি আলো দিচ্ছে, তার মানে এই পজিশনটাতে সবচেয়ে বেশি ইন ফেজ বা সেম ফেজে তারা মিলিত হচ্ছে। বাট তার পরের স্টেজে যখন অন্ধকার, তার মানে হচ্ছে তারা অপোজিটলি ইন্টারঅ্যাক্ট করতেছে একটা আরেকটার সাথে। পরে একটু কম আলো দেখতে পাচ্ছি, একটু কম আলো দেখতে পাচ্ছি মানে হচ্ছে শুধুমাত্র সেম ফেজ ছাড়াও একটু এলোমেলোতে ফেজে, পুরা বিপরীত ফেজ ছাড়াও একটু এলোমেলোতে তারা কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে। ধরলাম একটা ভ্যালু 90 আর একটা ভ্যালু হচ্ছে 90 না, একটা ভ্যালু ধরলাম 85, একটা ভ্যালু হচ্ছে 80। এরকম ফেজ নিয়েও কিন্তু তারা ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? তখন তাদের ডিফ্রেকশনের যে তখন তাদের ইন্টারফারেন্স প্যাটার্নে আমরা ইন্টেন্সিটিটা লক্ষ্য করবো একটু ডিফারেন্ট, অ্যাম্পলিটিউডটা একটু ডিফারেন্ট, কারণ ইন্টেন্সিটি টোটালি ডিপেন্ড করে হচ্ছে অ্যাম্পলিটিউডের উপরে, ঠিক আছে? ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের বর্গের সমান হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে? যদি আমি মনে পড়ে, যাই হোক এরকমই একটা রেজাল্ট আসবে। আচ্ছা, ধরে নিচ্ছি যে ইন্টেন্সিটি ডিপেন্ডস অন অ্যাম্পলিটিউড। আচ্ছা, তো অ্যাঙ্গেলের বেসিসে আমাদের অ্যাম্পলিটিউডের ভ্যালু কিন্তু চেঞ্জ হইতে থাকবে, যার কারণে আমরা ইন্টেন্সিটিতে এরকম একটা প্যাটার্ন দেখতে পাবো, একটাই বেশি গাঢ়, একটা বেশি অনুজ্জ্বল, একটা বেশি উজ্জ্বল, ঠিক আছে? তো এই যে ইয়াং যখন এই ঘটনাগুলো অবজার্ভ করছে তখন সে নিশ্চিত হইতে পারছে হচ্ছে আলো বেসিক্যালি একটা ওয়েভ, ঠিক আছে? এরপর থেকে আলোকে ওয়েভের মতো ট্রিট করা শুরু হইল। এর আগে আলোকে শুধুমাত্র পার্টিকেলের মতো ট্রিট করা হইতো, বুঝতে পারছি? সো দিস ইজ অল অ্যাবাউট ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটাই অ্যাকচুয়ালি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় সাফল্য ছিল। আলো ওয়াজ নট অনলি আ পার্টিকেল, ইট ওয়াজ অলসো ওয়েভ, ঠিক আছে? প্রথমে যখন পার্টিকেল হিসেবে চিন্তা করা হইতো, এরপরে আলোকে ওয়েভ হিসেবে চিন্তা করা হইলো, তারপরে আবার আসলো হচ্ছে আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স এর বেসিস আমাদের উপর সেট করে দিছিল, বা এই জিনিসগুলো দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্সকে এক্সপ্লেন করা শুরু করছিলাম, ঠিক আছে? বা এটা একটা ফান্ডামেন্টাল এক্সপেরিমেন্ট ছিল কোয়ান্টাম মেকানিক্স এর জন্য। সো এই জন্য আমরা আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টকে এত বেশি ইম্পর্টেন্স দিয়ে আমাদের ট্রিট করি, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট মাই লেকচার। থ্যাংক ইউ।